বিপিএল থেকে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে ফেরার চেষ্টা করছিলাম আগেরবার। একটু ন্যাশনাল টিমের দিকেই তাকাই। যে দলটা এখন আছে, যারা খেলছে, যারা বিশ্বকাপে যাওয়ার জন্য এরই মধ্যে নিশ্চয়ই প্রিপেয়ার তারা। এই দলের ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু আপনাদের সময়ে আপনারা যাদেরকে পিক করেছেন তাদেরই, ম্যাক্সিমাম না, আমার মনে হয় পুরো টিমটাই আপনাদের হাত দিয়েই আসা আর কি। তো এই টিমটাকে লাস্ট 2 বছরে আপনি যেভাবে দেখেছেন, তাদেরকে যেভাবে তারা খেলছে, আমরা এই বছরটার কথা বলতে পারি, যেভাবে তারা টেস্ট, ওয়ানডে, টি20 3টা ফরম্যাটেই খেলেছে, আপনার কাছে এই প্লেয়ারদের মূল্যায়নটা একটু জানতে চাই, টিমটার মূল্যায়ন একটু জানতে চাই। পারভেজ, ইমন, এদেরকে আসলে আমরা অনেকদিন ধরে আসলে এইচপিতে মানে তৈরি করছিলাম, তারপরে আস্তে আস্তে সুযোগ দেওয়া হয়েছিল। বাট আই থিঙ্ক দে আর প্রিপেয়ার, দে আর রেডি নাও। একটা জিনিস আমরা একটু কনসার্ন থাকি যে রিসেন্টলি লাস্ট 1 ইয়ার ধরে দেখছি যে আমরা উই মেকিং টু মেনি চেঞ্জেস ইন 11। একাদশে আমরা অনেক চেঞ্জ করি। আমরা যে ওয়ার্ল্ড কাপের আগে এই সিরিজে, লাস্ট সিরিজে কিন্তু আমরা ওপেনিংটা চেঞ্জ করেছি 2বার। তো যেটা আসলে খুব একটা ভালো জিনিস নয়। আমার মনে হয় এখন যারা খেলছেন ভালো খেলছেন, তারা অন অ্যান্ড অফ হয়তো আরও কনসিস্টেন্ট হতে পারেন, কিন্তু ম্যাচ উইনিং এখন যারা যখনই কেউ খেলছেন ম্যাচ উইনিং ইনিংস খেলছেন, এরকম যখন হয় তখন একটা টি20 ফরম্যাটে এরকম, সেখানে আসলে কনফিউশন থাকলে আসলে সাকসেস হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আমাদের টাইম যে আমরা ওয়ার্ল্ড কাপে যাদের নিয়ে খেলবো অথবা ওয়ার্ল্ড কাপে যখন যাব, উই ডোন্ট মেক টু মেনি চেঞ্জেস, সেটা আসলে আমাদের জন্য ভালো হবে না। আপনি দেখেন যত এশিয়া কাপে কিন্তু আমরা 4টা খেলা আই থিঙ্ক উই মেড অ্যাবাউট একাদশে 10টা না 12টা চেঞ্জ করেছিলাম, সম্ভবত আরও বেশি মনে কারণ এটা ভালো জিনিস। একটা ম্যাচে 4টা পরিবর্তন নিয়ে আমরা করেছি উইনিং টিমের সাথে। উইনিং এর পরে উইনিং টিম সাধারণত কেউ চেঞ্জ করে না, এটা খুব সারপ্রাইজিং ছিল। উইনিং টিমটার সে 4 জন চেঞ্জ করেছিলাম। সো আমরা যে এখন যে টিমটা যারা খেলছেন, আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করেছিলাম যে বিপিএলতে কোনো প্লেয়ার যাবে কিনা, তো আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এখন ওই সময়টা নেই। হয়তো বিপিএলতে যদি কোনো প্লেয়ার আসে সে তো পরে ঢুকবে, ওয়ার্ল্ড কাপ পরে ঢুকবে, কারণ ওয়ার্ল্ড কাপ নিয়ে নিশ্চয়ই টিমটা কাজ করছে বেশ কিছুদিন ধরে। একটা স্কোয়াড কিংবা একটা যে 20 জন কিংবা যে একটা স্কোয়াড করা হয়, মানে যে জিনিসটা মাথায় পুল রেডি করা হয়, সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করেছে। নতুন কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফাইন, বাট আমার মনে হয় যে যারা খেলছেন তাদের উপর বিশ্বাস রাখা উচিত। বিকজ ওয়ার্ল্ড কাপে এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ড কাপের সময় আসলে খুব একটা কাজে লাগে, মানে খুব একটা হেল্প করে না দলকে। সো এই সময়টা আমার যে যারা খেলছেন তাদের দিকে নজর দেওয়া উচিত, এবং তাদেরা পারফর্ম করলে খুব ভালো। পারফর্ম যদি সে একটা ছেলে ধরেন পারভেজ ইমন বিপিএলটা ফেল করলো, আপনি সে তাকে বলবেন যে না ওয়ার্ল্ড কাপ নিব না, এরকম চিন্তা থাকাটা কিন্তু ঠিক নয়। আমাদের যারা খেলছেন তাদেরকে ওই ফ্রেম অফ মাইন্ডে দেওয়া উচিত। ইউ এনজয় ইউর গেম, ইউ প্লে ইউর ক্রিকেট। আমরা তোমাকে টি20তে যেরকম খেলা দেখতে চাই, যে হাই ইন্টেন্সিটি দেখতে চাই, তুমি সেভাবেই খেলো। ডাজন্ট ম্যাটার ইফ ইউ পারফর্ম অর নট, তুমি পারফর্ম না করলে কোনো সমস্যা নেই, ফিল ফ্রি। কারণ এই বিপিএলে ওয়ার্ল্ড কাপে যে খেলাটা খেলতে চাই সেই ধরনের ক্রিকেট খেলাটা কিন্তু খুব দরকার, সেটা আমি সাকসেস হই না হই। আচ্ছা, আপনি যেহেতু ইমনের কথা বারবার বলছিলেন, এই জন্য আমার একটা বেশি আসছে বিকজ হি ইজ লাইক মানে তামিম। আমরা রিসেন্টলি এদের কাছ থেকে আমরা ভালো পারফর্ম পাচ্ছিলাম। ইমন, তানজিদ তামিমের ওপেনিং পেয়ারটাও বেশ জমছে মনে হচ্ছিল। আবার তানজিদ তামিম আর সাইফ হাসানকে আমরা দেখেছি, তাদের ওপেনিং পেয়ারটাও বেশ জমজমাট মনে হচ্ছিল আর কি, সাকসেস পাচ্ছিল। আপনি কোন জুটিটাকে প্রেফার করবেন? মাই চয়েস, মানে দুইটা জুটি আমার কাছে মনে হয় অন এন্ড অফ ভালোই পারফর্ম করছিল। আমার কাছে মনে হয় যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন কিন্তু কাজে লাগে অনেক সময়। অনেক দলে আছেন, আপনার বেস্ট প্লেয়ার ইজ ইউর বেস্ট প্লেয়ার। যদি দুজন লেফট হ্যান্ডই বেস্ট প্লেয়ার ভালো থাকে, তা কি করা উচিত। নাম্বার 3 অনেক সময় আছে পরপর 3 জন লেফট হ্যান্ডই ব্যাটসম্যান হয়ে গেলে অনেক সময় চিন্তা করে যে একটু রাইট হ্যান্ড লেফট ম্যাচ আপের একটা ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হয় আপনার যে বেস্ট প্লেয়ার সেটাই খেলা উচিত। সাইফ কিন্তু ভালো করছে, আই থিঙ্ক সাইফ ইজ ভেরি গুড। সাইফের যদি পাওয়ার প্লেটা ইউজ করতে পারে, ও কিন্তু অনেকখানি এগিয়ে দেয়। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ডেফিনেটলি কাজে লাগে। ইমন, পারভেজ ইমন লাস্ট ম্যাচটা 4 নম্বরে ব্যাট করেছে, সো ইট লুকস লাইক হি ক্যান হ্যান্ডেল দ্যাট টাইম। সো আমার কাছে মনে হচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো তানজিদ তামিম এবং সাইফ হাসানকে দিয়ে ওপেন করাবো, এবং তাদেরকে বলে দেবো তারা আমার ওপেনার, যে তারা পারফর্ম করুক না করুক ওয়ার্ল্ড কাপে দে আর মাই ওপেনার। আমার এই মেসেজটা যাওয়াটা খুব দরকার, বিকজ আমরা কিন্তু এই ওপেনিং পজিশনে বারবার চেঞ্জ করছি। ভালো টিম ওপেনিং পজিশনে খুব বেশি চেঞ্জ করে না। আপনি যদি সলিড ফাউন্ডেশন লাগে, বিকজ টি20 ফরম্যাটে 6 ওভার কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6 ওভার রিস্ক করাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে আপনার রিস্ক নিতে হবে। সেই রিস্ক নিতে গেলে আপনার ইউনিট প্রপার প্লেয়ার। যদি আপনার যখন চেঞ্জ করবেন তখন নতুন একজন খেলার যে কিন্তু সেই রিস্ক নিয়ে একটা সাহস পাবে না। সো মানে যে ওপেনিং 1 2 3 স্পেশালি ওপেনিং ফিক্স করে ফেলা উচিত, এবং সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো তানজিদ তামিম এবং সাইফ। আচ্ছা শোন ভাই, ওপেনিংয়ে আমরা যেটা আপনি বলছেন যে তার মানে একটা হেলদি কম্পিটিশন চলছে, কিন্তু আমরা মিডল অর্ডারে যেটা দেখছি যে ইদানিং অনেক পরিবর্তন সেখানে হচ্ছে। শামীম, জাকের,
এবং সোহানকে রোটেট করে 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 বারবার ট্রাই করা হচ্ছে, কিন্তু কেউই সেভাবে সাফল্য পাচ্ছেন না। এইটা কি একটা বড় কনসার্নের জায়গা কিনা? ইয়েস, বড় কনসার্নের জায়গা, বিকজ শেষ 10 ওভার কিংবা শেষ 5 ওভার খুব ইম্পর্টেন্ট হয়। জি, পুরো ইনিংসটা ইম্পর্টেন্ট, প্রথম 6 ওভার ইম্পর্টেন্ট, আবার প্রথম 6 ওভার শেষে ওই ইন্টেন্সিটিটা রেখে রান করাটা খুব ইম্পর্টেন্ট। বাট টি-20 ফর্মেটে আপনি একবার পিছিয়ে গেলে ওই আবার ইন্টেন্টটা ফিরে পাওয়াটা খুব মুশকিল হয়। সো হাই ইন্টেন্সিটি গেম, সেক্ষেত্রে যারা আসবেন পরের দিকের ব্যাটসম্যানদের কাজটা কিন্তু আরও কঠিন, বিকজ যারা নতুন বলে 1-2-3 ব্যাটিং করেন, জি, সার্কেল ফিল্ডারের ভেতরে থাকে, নতুন বল থাকে, রান করাটা কিন্তু কম্পারেটিভলি ইজি হয়, ইজি অপশন থাকে, হাতের সময় থাকে, 20 ওভার থাকে, তো তারা একটু সময় নিতে পারেন। কিন্তু 10 ওভার পরে যারা আসেন, 5 ওভার পরে মানে 15 ওভার পরে যারা আসেন, তাদের হাতে কিন্তু সময় থাকে না। তাদের এসেই তখন স্ট্রাইক রেটটা নিয়ে খেলতে হয়, ওই টিমের স্ট্রাইক রেট কতখানি দরকার সেই হিসাব করে তাদের ব্যাটিংটা করতে হয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই কাজটা কঠিন, বাট এই কাজটা সবাই যারা এবং থাকবেন ওই সময়টাতে আমরা যে প্লেয়ারগুলোকে বলছি, আপনি বলছেন যে ওই সময় রান করা কঠিন, তার মানে হচ্ছে আপনাকে সব চারপাশে খেলার মতো অ্যাবিলিটি রাখতে হবে, কারণ যেহেতু আপনার স্কোরিং অপশন কম, স্কোরিং জোন কম। কিন্তু আমরা ওই সময়টাতে যাদেরকে নামাচ্ছি লাইক জাকের আলী এবং সোহান, দুজনেরই মনে হচ্ছে স্কোরিং জোন খুবই উইক আর কি, তারা এক পাশে খেলতে বেশি পছন্দ করেন। সো এই জায়গাটাতে আমরা কি ম্যাচ মানে ঝামেলায় ফেলে দিচ্ছি কিনা আসলে? শামীম কিন্তু যখন শুরু করেছে তেমনই ছিল। শামীমের খেলাও কিন্তু মোস্টলি ছিল কাউ কর্নার এবং ফাইন লেগ দিয়ে র্যাম স্কুল, সেই শটটা লুপ শট যেটা বেশি খেলতেন, তার জোনটা কিন্তু এইদিকেই ছিল। কিন্তু শামীম কিন্তু এখন ইমপ্রুভ করেছেন। আপনি শামীম রিসেন্টলি ব্যাটিং দেন, শামীম কিন্তু এখন কাভার দিয়ে শট মারছে, স্ট্রেট শট মারছে, স্কোয়ার ক্যাট মারছে। সো হি চেঞ্জ হিজ গেম। আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, আপনাকে নিয়ে কিন্তু যখন একটু খেলে ফেলবেন, একটু সাফল্য পাবেন, আপনি কিন্তু কাজটা শুরু অনেক রিড করবে, আপনার উইক পয়েন্টগুলো বের করে ফেলাবে এবং আপনার স্ট্রং পয়েন্টে কিন্তু তখন কি বল করবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার দুটো জোনই খোলা থাকে। আপনি যে দুজনের কথা বলছেন, জাকির আলী এবং নূর হাসান সোহান, দুজনেই একটু এই ব্যাপারে লেগ সাইডে তারা প্রিফার করে, এই দিকটা তাদের স্ট্রং জোন। বাট সোহান কিন্তু আই হ্যাভ সিন সোহান কিন্তু যদি একটু মাথা চিনতে খাটিয়ে ব্যাটিং করে, ও কিন্তু লং অফ এবং কাভার দিয়ে খুব ভালো শট খেলতে পারে। সোর কিন্তু শট হাতে আছে, আই হ্যাভ সিন হিম প্লেইং দিস টাইপ অফ শট। সো আমার সোহানের জন্য খুব কষ্ট হবে না যদি যদি ফ্রেম অফ মাইন্ডটা ঠিক করে ফেলতে পারে। জাকির আলীর জন্য একটু ডিফিকাল্ট হবে, বিকজ জাকির আলী খেলাটাই কিন্তু অনেকখানি এরকম হয়ে গেছে। বাট ইফ ইউ ওয়ান্টস টু স্কোর রানস, তাকে রান করতে হয়, যদি ইন্টারন্যাশনাল গেমে সাকসেস হতে হয়, তাকে ওই অফসাইডের শট খেলাটা ইমপ্রুভ করতেই হবে, বিকজ এখন তাকে যদি আপনি দেখেন, কে কিন্তু এই জোনটায় বল করছে না। তিনি সাকসেস হতে চান, হি ক্যান, আমার মধ্যে তিনি পারবেন, তিনি অবশ্যই পারবেন, যেহেতু আমি তার খেলা উনি কিন্তু পারতেনও। আমি আগে ওনার কাভার রেট দেখেছি, এখন আমি জানি না কেন উনি করেন না সেটা। লাল বলের ক্রিকেট আমি দেখেছি, সেখানে তাকে এই অফসাইডে অনেক রান করতে দেখেছি। তো তিনিও যে পারেন না তা না, জাস্ট হয়তো আমাদের যখন ডোমেস্টিক ক্রিকেট খেলি তখন, আর যখন শুরুতে তো অত ওয়ার্কআউট করা হয় না, তখন এই জোনটা তো আপনার স্ট্রং জোন রান করতে পারেন, বাট যখন ওয়ার্কআউট করা হয়ে যায় তখন স্ট্রং জোনের বাইরে যে রান করা খুব ইম্পর্টেন্ট। সো মানে এই জিনিসগুলো এই পিরিয়ড অফ টাইমটা আছে, এই সময়টা সোহান এবং জাকির ব্যবহার করবে। বিপিএল খুব ভালো একটা মঞ্চ তাদের জন্য ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশন নেওয়ার জন্য। রাইট। শুনুন ভাই, আমরা কথা বলছিলাম জাতীয় দল নিয়ে। আপনি এখন গেম ডেভেলপমেন্টে কাজ করছেন, আপনি এর আগে নির্বাচক ছিলেন, আপনার এখন দায়িত্বটা হচ্ছে ক্রিকেটার তৈরি করার কাজটা মূলত। হ্যাঁ, তো আপনি আমাদের এই যে যখন আমরা জাতীয় দল নিয়ে কথা বলি, পাইপলাইন নিয়েও কথা চলে আসে, এবং এটা আপনাদের মুখে অনেকবার শুনেছি। তো আমরা এই যে ঘুরে ফিরে বারবার কয়েকজন ক্রিকেটারকে ট্রাই করছি, তাদের দুর্বলতা জেনেও তাদেরকে ট্রাই করতে হচ্ছে, পাইপলাইন নিয়ে অনেক কথা হচ্ছে, লোক মানে ক্রিকেটার পুলে আছে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমাদের পাইপলাইনে কেমন ক্রিকেটার আছে, আপনারা কেমন ক্রিকেটার তৈরি করতে পারছেন, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটার আসছে কিনা? যদি বলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিমের মতো খেলার আছে কিনা, আমি বলবো যে না, এখনো ওই কোয়ালিটির প্লেয়ার এই মুহূর্তে আমাদের হাতে নেই। আচ্ছা, বাট কিছু প্লেয়ার তৈরি হচ্ছে, তারা হয়তো ভবিষ্যতে ওই পর্যায়ে যেতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। আমাদের যারা সিস্টেম রান করছে, আপনি যদি দেখেন আমাদের এজ লেভেলে কিন্তু আমরা খুব ভালো খেলি, আপ টু 14। আজকে আমাদের 19 দলটা দেশের বাইরে গেছে এশিয়া কাপ খেলতে। আমরা গত 2 বছর এশিয়া কাপ চ্যাম্পিয়ন, এবার যদি হতে পারি আমাদের হ্যাট্রিক হবে। ওয়ার্ল্ড কাপ আছে সামনে মাসে, সো তাদের জন্য প্রস্তুতিটা চলছে। সো গেম ডেভেলপমেন্টের কাজ তো এজ লেভেল নিয়ে, প্লাস আমরা একটা নতুন জিনিস করার চেষ্টা করছি, যে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে কোচগুলি আছেন তাদের এডুকেট করার চেষ্টা করছি, আমাদের ডিস্ট্রিক্ট কোচদের রিফ্রেশার্স করাচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট উন্নয়নের জন্য আমাদের রুট লেভেলে যেসব কোচরা কাজ করেন,
তাদেরকে এডুকেট করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ Right. অনেক সময় হয় যে আমরা আন্ডার-18 কোচে বলেন তিনি যখন খেলার তার হাতে পান তার 1 বছর যায় টেকনিকটা ঠিক করতে কিংবা বেসিক ঠিক করতে, এটা আসলে শুরুতেই হয়ে যাওয়া উচিত। জি তো সেই বিষয়টার দিকে আমরা নজর দিচ্ছি। একটা ভ্যাকুয়াম আমাদের তৈরি হয়, সেই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করছি। আসলে আমরা ট্রাইং টু ফাইন্ড আউট আসলে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। যেমন ধরেন 19 লেভেল পর্যন্ত আমরা ভালো করছি, 19 লেভেলের ছেলেরা ভালো করছে, জি তারপরে যে ন্যাশনাল যার পথে যে গ্যাপটা আছে, ইউজুয়ালি তো আমাদের এই প্লেয়ারগুলো হাই পারফরমেন্স টিমে চলে যায়। জি ওইখানে এইচপি অথবা বাংলা টাইগার্স যেটা এইচপি বলে হাই পারফরমেন্স, তারপর তো বাংলা টাইগার্স তো বেসিক্যালি আরেকটু পরের পর্যায়ে যায়। জি সো ওইখানটাই কিন্তু অনেক প্লেয়ার আমরা হারিয়ে ফেলছি, অথবা তারা এই এজ লেভেল যত ভালো করছেন সেখানে অতটা যে অত ভালো করছেন না। সেই গ্যাপটা কেন হচ্ছে? এমন নয় যে হাই পারফরমেন্সে ভালো প্র্যাকটিস হয় না কিংবা ভালো কোচ নেই, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোচ আছেন, প্র্যাকটিস সারা বছর করছেন। টাইগার্সে কিন্তু ভালো কোচটা কাজ করেন, খুব ভালো ফ্যাসিলিটি পান, কিন্তু খেলোয়াড়রা ওইখানে যে তার পরবর্তী যে ট্রানজিশন পিরিয়ডটা সেখানে কেন তারা পিছিয়ে পড়ছেন সেই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করছি। আশা করি সেটা ফান্ডেড করতে পারলে আমাদের পাইপলাইনের সমৃদ্ধিটা আরও বাড়বে। রাইট। আপনি সিলেকশন করার সময়ে, সিলেক্টেড থাকার সময়ে আপনি কি কখনো এই ঘাটতিটা টের পেয়েছিলেন? আমরা এই যে প্রসেসটা নিয়ে সবসময় কথা বলছি যে ধরেন এই যে বারবার ঘুরে ফিরায় কয়েকজন ক্রিকেটারকে কেন খেলাতে হচ্ছে, কারণ আমরা প্লেয়ার পাচ্ছি না আর কি। তো যাকে দলে আনা হচ্ছে সেও খুব বেশি পারফর্ম করেনি, আরেকজন ভালো খারাপ করছে দেখে একে আনা হয়েছে, এরকম একটা। তো এইটাকে আপনি টের পেয়েছিলেন কিনা? সেই সময়টায় আপনার কাছে কেমন লাগতো অ্যাজ এ সিলেক্টর? না দেখুন, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে আসলে আমরা খুব ভালো কমফোর্ট জোনে ছিলাম, যখন আমাদের মুশফিক রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মর্তজা এই খেলাগুলো একসাথে খেলেছেন একটা লম্বা সময়, জি এবং তাদের সাথে সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন বেশ কিছু খেলোয়াড় ছিলেন। ওই পিরিয়ড অফ টাইমটা কিন্তু আসলে আমাদের পাইপলাইনে করে ভাবতে হয়নি। আচ্ছা এইটার আবার একটা সেটব্যাকও হয়েছে। সেটব্যাকটা কী হয়েছে, যখন এই পিরিয়ড অফ টাইমটা অন্য খেলার সুযোগ পাননি, বিকজ দিস গাইজ আর সো গুড যে তাদেরকে রিপ্লেস করার মতো খেলার মানে যারা ছিলেন তারা আসলে সুযোগ পেতেন না, বিকজ তারা সবসময় পারফর্ম করতেন। জি তো ওই পিরিয়ড অফ টাইমটায় আমরা আবার কিছু খেলার হারিয়ে ফেলেছি। এই সময়টা ওরা যখন এটা অনেক দেশে হয়, এই সময়টাই কি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে? এই সময়টা আসলে আমাদের একটা গ্যাপটা তৈরি হয়েছে। ওই সময় আমরা যে জিনিসটা মিস আউট করেছি, যে ফিল করতাম যে ওই সময় আমাদের টিমের খেলাগুলির সংখ্যাটা আরও বেশি থাকা উচিত ছিল, তাহলে আমাদের পরবর্তী সেকেন্ড ব্যাচটা তারা নিয়মিত হবে। এই টিমটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি বলেন, ঘরোয়া ক্রিকেটটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। ঘরোয়া ক্রিকেটটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি বলেন তার কাছাকাছি যদি এই দলে খেলাগুলি, ওই সময় যদি এই দলের খেলাগুলি আমরা অত বেশি খেলিনি, যদি বেশি করে খেলতাম তাহলে পরবর্তী যে ব্যাচটা তাদের আমরা তৈরি করতে পারতাম। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের খুব একটা ওই মানসম্মত খেলা আসছেন না, বাট ওই সময় আমাদের এত কমফোর্ট জোনে ছিলাম, বিকজ এই 5 জন খেলার বাইরে যে আরও অনেক ভালো প্লেয়ার ছিল। ইমরুল কায়েসের মধ্যে প্লেয়ার ছিল, জি নাসির হোসেনের মতো প্লেয়ার ছিল, যে ওয়ান্ডারফুল প্লেয়ার। নাসির হোসেন আমি সবসময় বলবো যে তার আসলে সামর্থ্য ছিল ওই তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের মতো পর্যায়ে যাওয়ার জন্য। সাবির রহমান ছিল খুব ট্যালেন্টেড প্লেয়ার। সৌম্য সরকার, সৈকতের মতো ক্রিকেটার, মোসাদ্দেক সৈকত, সৌম্য সরকার, ওদের তো আসলে এখন লিড করার কথা। ওই সময়টা এই 5 জনের সাথে এইসব প্লেয়ার ছিল, খুব একটা সমস্যা মনে হয়নি। বাট তার পরবর্তী যে পর্যায়ের প্লেয়ার ছিল ওই গ্যাপটা তারা আসলে অনেকেই হারিয়ে গেছেন। এখন একদম নতুন একটা ব্যাচ নিয়ে কাজ করতে হচ্ছে। রাইট। আমরা আশা করব যে গ্যাপগুলো এখন আছে এটা সহসাই বাংলাদেশের ক্রিকেট বা পূরণ করে ফেলবে, এবং আমরা যে ক্রিকেটের আলোর কথা বলছি সেই আলো নিশ্চয়ই খুঁজে পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।